আজ আমরা কথা বলবো ইউজিন ওনিলের সেই বিখ্যাত আমেরিকান ট্র্যাজেডি ডিজায়ার আন্ডার দি এলমস নিয়ে। চলুন সোজা চলে যায় 1850 সালের নিউ ইংল্যান্ডের একটা পাথুরে খামারে, যেখানে তীব্র আকাঙ্ক্ষা আর লোভ মিলেমিশে বুনছিল এক ভয়ঙ্কর পরিণতির চাল। নাটকটা শুরুই হয় ক্যাবট ফার্ম হাউসের একটা অদ্ভুত ছবি দিয়ে। দেখুন, দুটো বিশাল এলম গাছ, ঠিক যেন দুটো দৈত্য বাড়িটার উপর ঝুঁকে আছে। দেখে মনে হবে একদিকে যেন আগলে রেখেছে, আবার অন্যদিকে মনে হয় যেন গলা টিপে ধরেছে। আসলে এই গাছগুলো শুধু গাছ না, এগুলো হলো সেই নিয়তির প্রতীক যা ওই বাড়ির প্রত্যেকটা মানুষের জীবনকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলছে, পিষে ফেলছে। সময়টা হচ্ছে 1850 সাল, জায়গাটা নিউ ইংল্যান্ডের ক্যাবট ফার্ম। আর এখানেই আমাদের পরিচয় হয় পরিবারের কর্তা, একেবারে পাথরের মতো কঠিন মানুষ এফ্রেম ক্যাবটের সাথে, আর তার 3 ছেলের সাথে। আর সত্যি বলতে শুরু থেকেই বোঝা যায় এই বাড়ির বাতাসে ভালোবাসা কিচ্ছু নেই, আছে শুধু ঘৃণা আর চাপা অসন্তোষ। তো এই পরিবারের ভেতরের অবস্থাটা কি? আসলে খুবই সহজ। 3 ভাই মুক্তি চায়। বড় দুজন মানে সিমিয়ন আর পিটার, তারা ক্যালিফোর্নিয়ার সোনার লোভে এই খামার ছেড়ে পালাতে পারলে বাঁচে। কিন্তু ছোট ছেলে এবেন, তার চাওয়াটা একটু অন্যরকম। সে মুক্তি চায় না, সে চায় প্রতিশোধ। এবেনের এই যে তীব্র ঘৃণা, এর কারণটা কিন্তু অনেক গভীরে। সে মনে প্রাণে বিশ্বাস করে এই পাথরে খামারটা তার বাবার নয়, এটা তার মায়ের, যে মাকে তার বাবা খাটিয়ে খাটিয়ে মেরে ফেলেছে শুধুমাত্র এই জমিটা দখল করার জন্য। তাই এই খামারটা ওর কাছে শুধু একটা সম্পত্তি না, এটা ওর মায়ের আত্মার একটা অংশ, যা ওকে যে কোনো মূল্যে ফিরে পেতেই হবে। আর সেই খামার ফিরে পাওয়ার প্রথম চাল হিসেবে এবেন কি করে জানেন? সে তার বাবারই জমানো টাকা ব্যবহার করে 2 ভাইকে $300 করে দিয়ে তাদের ভাগের অংশটা কিনে নেয়। ব্যাস, ভাইরা সোনার স্বপ্ন নিয়ে পশ্চিমে চলে গেল, আর এবেন খামারটা একা নিজের দখলে আনার জন্য রাস্তাটা পরিষ্কার করে ফেলল। কিন্তু এবেনের প্ল্যান সফল হওয়ার ঠিক আগেই গল্পে এমন একটা মোড় আসে যা কেউ ভাবেনি। 70 বছর বয়সী এফ্রেম বাড়ি ফেরে, তবে একা নয়, সাথে নিয়ে আসে এক নতুন কমবয়সী স্ত্রী অ্যাবি পুটনামকে। আর এই একজন নারীর আগমনই পুরো খেলার ছকটা একেবারে পাল্টে দেয়। অ্যাবির প্রথম পা রাখার মুহূর্তটাই ছিল একেবারে নাটকীয়। খামার ছেড়ে বেরিয়ে যাওয়ার পথে বড় 2 ভাই তাদের নতুন সৎমাকে দেখে আর ঘৃণায় মাটিতে থুথু ফেলে। তারা তো চলে গেল, কিন্তু এবেনের জন্য রেখে গেল এক নতুন প্রতিপক্ষ। বাড়ির ভেতরের চাপা উত্তেজনাটা যেন এক ধাক্কায় অনেক বেড়ে গেল। ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা এই টেবিলটা দেখি। দেখুন, নাটকের মূল দ্বন্দ্বটা এখানেই। খামার একটাই, কিন্তু দাবিদার 3 জন, আর প্রত্যেকের দাবি তার নিজের কাছে একদম ঠিক। এফ্রেম ভাবে এই খামার সে নিজের হাতে পাথর সরিয়ে তৈরি করেছে। এবেন মনে করে এটা তার মায়ের সম্পত্তি, তার উত্তরাধিকার। আর নতুন আসা অ্যাবি, সে চায় শুধু একটু নিরাপত্তা, একটা নিজের বাড়ি। তো শুরু হলো এক নীরব কিন্তু ভয়ঙ্কর যুদ্ধ। প্রথম দেখা হওয়ার মুহূর্তেই অ্যাবি আর এবেনের মধ্যেকার সম্পর্কটা কেমন হবে তা স্পষ্ট হয়ে যায়। অ্যাবি হয়তো এবেনের মধ্যে একজন বন্ধু বা সঙ্গী খুঁজছিল, কিন্তু এবেনের চোখে অ্যাবি একজন অনুপ্রবেশকারী, একজন চোর, যে তার মায়ের পবিত্র জায়গাটাও দখল করতে এসেছে। একটা ঘৃণার দেয়াল তুলে দেয় এবেন, কিন্তু সেই দেয়ালের নিচ দিয়েই বইতে শুরু করে এক বিপজ্জনক আকর্ষণের স্রোত। এবার গল্পটা 2 মাস এগিয়ে যায়। এই 2 মাসে সেই যে ঘৃণা আর আকর্ষণের চাপা স্রোত, সেটা এবার বন্যার আকার নিতে চলেছে। অ্যাবি আর এবেনের সম্পর্কটা এক ভয়ঙ্কর নিষিদ্ধ দিকে এগোতে শুরু করে। এই সময় এসে অ্যাবির লক্ষ্যের একটা বড় পরিবর্তন হয়। সে যখন দেখে এবেন প্রায় শহরে যায়, তার মধ্যে একটা ঈর্ষা কাজ করে। আর তখনই সে বুঝতে পারে তার আকাঙ্ক্ষাটা এখন শুধু এই পাথরের বাড়ির জন্য নয়, সে এখন খামারের চেয়েও বেশি করে এবেনকে পেতে চায়। তার লোভটা সম্পত্তি থেকে সরে গিয়ে এখন একটা মানুষের উপর কেন্দ্রীভূত হচ্ছে। আর এই দুটো জিনিস, খামার আর এবেন, একসাথে পাওয়ার জন্য অ্যাবি এক সাংঘাতিক পরিকল্পনা করে। সে ঠিক করে সে এফ্রেমকে একটা সন্তান দেবে, যেটা খামারে তার অধিকার পাকা করবে। কিন্তু সেই সন্তানের আসল বাবা হবে এবেন, মানে এক চালে সে দুটোকেই জয় করতে চায়। অ্যাবির চাতুর্যটা একবার ভাবুন। সে এবেনকে প্রলব্ধ করার জন্য কোন জায়গাটা বেছে নেয়? বাড়ির সেই ঘরটা, যেটা এবেনের কাছে তার মায়ের স্মৃতির মন্দির। মায়ের স্মৃতি বিজড়িত সেই পবিত্র জায়গাতেই সে এবেনের সব প্রতিরোধ ভেঙে দেয়। এটা ছিল এক নিখুঁত সাইকোলজিক্যাল চাল। এই ঘটনার পর এবেন একেবারে ভেঙে পড়ে। একদিকে অ্যাবির প্রতি তার তীব্র আকর্ষণ, আর অন্যদিকে মায়ের পবিত্র জায়গায় এই বিশ্বাসঘাতকতার জন্য মারাত্মক অপরাধবোধ।
এই দুটো বিপরীত আবেগ তাকে ভেতর থেকে ছিঁড়ে ফেলতে থাকে। শেষ পর্যন্ত এই মানসিক যন্ত্রণা থেকে বেরোনোর জন্য এবেন একটা বিকৃত যুক্তি খুঁজে বের করে। সে নিজেকে বোঝায় যে এটা আসলে বিশ্বাসঘাতকতা নয়, বরং এটা হলো তার বাবার বিরুদ্ধে তার মায়ের আত্মার চরম প্রতিশোধ। আর এই যুক্তির আড়ালেই সে অ্যাবির সাথে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে পড়ে। ৮ মাস পর একটা শিশুর জন্ম হয়। যে শিশুটা অ্যাবির সব সমস্যার সমাধান করার কথা ছিল, সেই শিশুটাই হয়ে ওঠে এই নাটকের চূড়ান্ত ট্র্যাজেডির কেন্দ্রবিন্দু। পরিস্থিতি এবার পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এই চার্টটা দেখলেই বোঝা যায় শিশুটার জন্ম কিভাবে একটা মানসিক প্রেসার কুকার তৈরি করেছে। একদিকে বুড়ো এফ্রেম তো একজন উত্তরাধিকারী পেয়ে খুশিতে আত্মহারা, অন্যদিকে এবেনের মনে হচ্ছে অ্যাবি তাকে শুধু ব্যবহার করেছে একটা বাচ্চা পাওয়ার জন্য। আর অ্যাবি, সে এই দুই পুরুষের আকাঙ্ক্ষার মাঝে আটকা পড়ে ভয়ে একেবারে দিশেহারা। এভানের ভালোবাসা ফিরে পাওয়ার জন্য অ্যাবি এক শীতল ভয়ঙ্কর সিদ্ধান্তে আসে। তার বিকৃত যুক্তিতে তাদের সন্তানই এখন তাদের ভালোবাসার পথে একমাত্র বাধা, আর সেই বাধাটা যদি সরিয়ে দেওয়া যায় তবেই সে প্রমাণ করতে পারবে যে তার ভালোবাসা কতটা খাঁটি। আর সেই রাতেই যখন পুরো বাড়িতে বাচ্চার জন্মের উৎসব চলছে, অ্যাবি উপরে যায় আর তার ভালোবাসার প্রমাণ দেয়। সে নিজের সন্তানকে হত্যা করে, তারপর নিচে নেমে এসে আতঙ্কিত এবেনের কাছে সবকিছু স্বীকার করে। এই একটা মুহূর্তে নাটকের সমস্ত সমীকরণ চিরকালের জন্য বদলে যায়। এবার আমরা চলে এসেছি সেই ভয়ঙ্কর রাতের পরের থমথমে সকালে। এখন আমরা দেখব চরিত্রগুলোর এই ধ্বংসাত্মক আকাঙ্ক্ষার চূড়ান্ত পরিণতি কী হল। প্রথমে প্রচণ্ড ঘৃণায় এবেন শেরিফকে খবর দেয়, কিন্তু খুব তাড়াতাড়ি সে বুঝতে পারে যে এই ভয়ঙ্কর ঘটনার জন্য সেও সমানভাবে দায়ী। তার ঘৃণা, তার প্রতিশোধ নেওয়ার জেদ, এগুলোই অ্যাবিকে এই পথে ঠেলে দিয়েছে। তাই সে ঠিক করে প্রায়শ্চিত্ত সে একা করবে না, অ্যাবির সাথেই করবে। শেরিফের সামনে দাঁড়িয়ে অ্যাবেন নিজের অপরাধ স্বীকার করে নেয়। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে অ্যাবি আর অ্যাবেন অবশেষে সব ঘৃণা, লোভ আর আকাঙ্ক্ষার ঊর্ধ্বে উঠতে পারে। তাদের এই ভাগ করে নেওয়া অপরাধবোধই তাদের মধ্যে এক অটুট পবিত্র বন্ধন তৈরি করে দেয়। এই ভয়ঙ্কর ট্র্যাজেডির মাধ্যমেই তারা যেন তাদের সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। এই স্লাইডটা নাটকের মূল থিমটাকে খুব পরিষ্কারভাবে তুলে ধরে, যে খামারের প্রতি আকাঙ্ক্ষা তাদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করিয়েছিল। সেই আকাঙ্ক্ষার চূড়ান্ত পরিণতিতে জন্ম নেওয়া অপরাধবোধই শেষ পর্যন্ত তাদের এক করে দিল। কিন্তু তার জন্য যে মূল্য তাদের দিতে হলো তা ছিল অপরিসীম। শেষ পর্যন্ত এই নাটকটা আমাদের এক চিরন্তন প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। ১৯ শতকের প্রেক্ষাপটে লেখা হলেও এর আবেদন কিন্তু আজও এক বিন্দু কমেনি। প্রশ্নটা হল, যখন আমাদের কোনো আকাঙ্ক্ষা অন্ধ অধিকারে পরিণত হয়, তখন তার আসল মূল্যটা কে চুকায়? আর সেই মূল্যের বিনিময়ে যা পাওয়া যায় তার কি আদৌ কোনো অর্থ থাকে?